আজ একটা রহস্যময় গল্প বলবো। গল্পটা রহস্যের নাকি চোরের নাকি ভূতের তা তোমরা গল্পের শেষে নিজেরাই বুঝতে পারবে। গল্পের নাম রামধনের বাঁশি, লেখক সত্যজিৎ রায়। তাহলে শুরু করি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই। এই সেই খগেশ খাস্তগীর, যিনি পুরনো ইট পাথর নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। খগেশবাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই তেমন বদনাম তো কেউ দেয়নি বাড়ির, ভূত টুত এ তল্লাটে নেই। আপনি 2 রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চাকর এনেছেন তখন ভাবনা কি, আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমৎকার সব মন্দির এ তল্লাটে। সব 150-200 বছরের পুরনো। আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না, আপনি একদিন বাদে এলেন, এ আমাদের পরম সৌভাগ্য। এতদিন মানে প্রায় 10 বছর। রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগীর। ভদ্রলোক থাকেন কলকাতায়, প্রত্নতত্ত্ব না কি যেন নিয়ে চর্চা করেন। তার জন্যই বার কয়েক এই জামহাটি গাঁয়ের 150-200 বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস সে পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রকচটা লোক, তার উপর এত বড় একটা ক্ষতি। খগেশবাবু শাস্তি হিসাবে এক হাতে রামধনের চুলের মুঠি ধরে আর এক হাতে পাতলা কোমরটা ধরে মাথার উপরে তুলে এক আছাড় মেরেছিলেন। 10 দিন তার গায়ে ব্যথা ছিল। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে দিয়ে 5 ফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে দিয়ে এসো, তাও রামধন। বিশুজাটাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বৃষ্টি পড়ছে, কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো তো, তাও রামধন। ফলে রামধনকে সর্বদাই ততস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুনটি খসলে আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না। খগেশবাবু একদিন বাদে গায়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যি গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক থেকে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধা হবে। আলো বাতাস 2 আছে, জানলা দিয়ে গণ্ডকী পাহাড় দেখা যাবে। আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি, ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা যে রয়ে গেছে, বড় স্বাদের বাঁশি, রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আজকের কথা? সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা ন্যাড়া বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে কত সময় তার কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ অবশ্য আর আপত্তি করে না, সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাস সে খেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটা কি হবে? ওই বাঁশির জাতি যে আলাদা। এত বছর ফুঁয়ে ফুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর নতুন বাঁশিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে টুক করে সে গিয়ে বাঁশিটা নিয়ে আসবে। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। কে জানে, হয়তো 10 বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন। চেহারায় যে 10 বছর ধরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে।
খগেশবাবু এসেছেন সকালে, সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্য যখন ডুবু তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করলো গাছটার পিছনে। খগেশবাবু আবার ভিতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পূবের দিকে রওনা দিলেন। হাঁটার মেজাজ দেখে বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটা ছিল একতলার রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার দিকে জানলা দিয়ে ঢুকতে হবে, অবশ্য সেই জানলা যদি খোলা থাকে। হ্যাঁ, জানলা খোলা। রামধন ঢুকলো ঘরে। চারিদিকে টেবিলের ওপর নানা রকমের পাথরের মূর্তি ছড়ানো, তার সঙ্গে রয়েছে কাগজপত্র, কলম, পেন্সিল, দোয়াত। কিন্তু বাঁশিটা নেই। সেটা যে কুলঙ্গের মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। ওদিকে বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল আকাশের কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপরে। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানলা দিয়ে কয়েকটা শিরীষ গাছের পাতা ঘরে এসে ঢুকলো। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে। খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ হলো। রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছর আগেকার কথা মনে পড়ে গেল। রামধনের বুকে রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ, দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করলো যে বারান্দার দিকে জানলা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীর অবশ হয়ে এসছে। তাছাড়া বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি। একটা মচ শব্দ করে দরজার তালাটা খুলল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। যা কপালে আছে তাই হবে। কিন্তু যা ভেবেছিল তা তো হলোই না, বরং হলো তার উল্টো। দরজা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিমরি দিয়ে শটাং পড়লেন মেঝের ওপরে। আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে 10 বছর আগে আজকের মতোই একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল সাইজের সিল পড়ে রামধনের মাথা ফেটে অক্কা পায়। খগেশবাবুর মেজাজ যতই ভারিক্কি হোক না কেন, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিমরি যাবেন তাতে আর আশ্চর্য কি?